বন্ধুরা, এই ছিল হাতি বাঁধার শেকল, যেখানে জমিদার তাদের হাতিগুলোকে বেঁধে রাখতো বিশ্রাম করার সময়। এই সোনা দিঘি ঘিরেও অনেক কথা প্রচলিত আছে। এখানে নাকি সোনা রূপা ভেসে উঠতো, কোনো গরিব বা মিসকিন যারা আছেন তাদের বিয়েতে নাকি এখানে সোনা রূপা ভেসে উঠতো। আর এখনো এগুলো এই জায়গাতে অনেক কিছুই ঘটে। রাতে অনেক কিছুই অনেকেই দেখে, বিড়াল, সাপ, মুরগির বাচ্চা এগুলো বের হয়, অনেকেই দেখে আর কি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিহাস ও ঐতিহ্যের খোঁজে ছুটে চলা আমি ও আমার দল আজও ঠিক এমনই ইতিহাস জানাতে চলেছি এই ভিডিওতে, যখন কিনা আমাদের জন্মই হয়নি। ঠিক সেই সময়ের প্রচলিত সব কথা তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে। দিনটি শুক্রবার, তাই সকাল সকাল ছুটতেছিলাম আমার পার্শ্ববর্তী এলাকা মুরইল গ্রামের জমিদার বাড়ির খোঁজে। বগুড়া জেলার কালু উপজেলার রাজধানী মুরইলের ধ্বংস হতে যাওয়া সেই জমিদার বাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জমিদার বাড়ির সব আশ্চর্য ধরনের যে ঘটনাগুলো, ইতিহাস তথ্য আপনাদেরকে জানাবো। সেই সাথে আরও আপনাদেরকে দেখাবো এখানে থাকা সেই 300 বছরের পুরনো অচিন গাছ, যা ফুল ফল কেউই চেনে না বা গাছটিকেও কেউ চেনে না, যার কারণে গাছটির নাম হয়েছে অচিন গাছ। বন্ধুরা, আজ থেকে 250 বছর আগে সৈয়দ খুররম আলী নামের একজন ব্যক্তি এই এলাকায় আসে এবং এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করে। এই জমিদারি এবং জমিদার বাড়ির বেশ কিছু রহস্যজনক ঘটনা আছে, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং ধর্মীয় ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে। আর আমরা এই বিভিন্ন রকম ধর্মীয় ব্যাখ্যা বাইরেও কিছু কথা থাকে যেগুলো মানুষ তাদের লোকমুখে শুনে বা পূর্বপুরুষদের কাছ থেকে শুনে বিশ্বাস করে থাকে। তো এমনই সব জানা অজানা তথ্য আপনাদেরকে জানাবো এবং দেখাবো। আর এই তথ্যগুলো বিশ্বাস করা না করা, জানা মানা সবকিছুই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ধর্মীয় ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা সবকিছু ছেড়ে দিলাম আপনাদের হাতে। বগুড়া জেলার কালু উপজেলার রাজধানী মুরইল নামের পরিচিত মুরইল গ্রামের জমিদার বাড়ি, যা বর্তমানে ধ্বংসের পথে দাঁড়িয়েছে। জমিদারির শুরু থেকেই ছিল এই বংশের অস্বাভাবিক কিছু ঘটনা, যা কিছুটা এখনও আছে। আসলে এই জমিদার বাড়ি যিনি প্রতিষ্ঠা করেন তার কোনো সন্তানই ছিল না। জমিদার সৈয়দ খুররম আলী জমিদারি রক্ষার জন্য সৈয়দ ইমাম বক্স চৌধুরীকে দত্তক নেন। জমিদারের পালিত পুত্র ইমাম বক্সেরও একই অবস্থা, তারও ছিল না কোনো সন্তান। এরপরে তিনি সৈয়দ আলী বক্স নামের একজন পুত্র সন্তানকে দত্তক নেন। উত্তরাধিকার সংকটে এই জমিদারির তৃতীয় জমিদার আলী বক্স চৌধুরী আলোর মুখ দেখে। তাদের ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান, ওনার নাম রাখা হয় মেহের আলী। কিন্তু মেহের আলী ঘর আলো করে জন্ম নিলেও প্রাপ্ত বয়সে তিনিও মারা যান। এরপরে মৃত্যু হয় জমিদার আলী বক্স চৌধুরীরও। এভাবে জমিদারিতে নেমে আসে কালো ছায়া। জমিদারির শুরুতেই ঠিক যেন সিনেমাকেও হার মানিয়েছে এর করুণ কাহিনী। জমিদারের মৃত্যুর পর তার স্ত্রী তরিকুন বিবি দত্তক নেন তোয়াব আলীকে। তোয়াব আলীর পর উত্তরাধিকার সংকট ছিল না এই জমিদারির পরিবারে। এরপর আব্দুল মজিদ ওরফে খয়রাত আলী, পরে আব্দুল রশিদ এবং বর্তমানে লাইজু চৌধুরী। তো উত্তর পাশ দিয়ে ভেতরে ঢুকলাম ভবনটির। আমি উত্তর পাশ দিয়ে ভেতরে আসার পর দেখতে পাচ্ছি এই পাশে একটা কক্ষ এবং এই পাশে একটা কক্ষ। আর আমি কক্ষের ভেতরে ঢুকি একটু। কক্ষর দিকে যদি একটু লক্ষ্য করি, আপনারা দেখতে পাবেন যে পুরনো দিনের বা আগের দিনের যে জিনিসপত্র রাখার জায়গা করা হতো, সেটা হচ্ছে যে এই জায়গাগুলো
আমি এই পাশে একটু দেখাই। এগুলো এগুলো গ্রামের ভাষায় বলা হয় যে জানালা সুরকি যে জায়গাগুলো, সেটাই বলা হয়। তো আর মেন ভবনের ভেতরে যদি একটু যাই, তাহলে এই যে এটা হচ্ছে যে জমিদার বাড়ির মেন ভবন। উপরে তো দেখেন, আমি উপর দিকে দেখাই, উপর প্রায় ধ্বংসের পথে। আর এই পাশে দেখতে পাচ্ছি এটা মনে হয় একটা বারান্দার মতো ছিল, যেটা পুরোটাই ধ্বংসের পথে। যাই হোক, এখানে সেফ না আসা, তারপরে আসি। আর প্রথম যেখানে আসছিলাম আমি, সেটা হচ্ছে যে এই পাশে আমার ক্যামেরা স্ট্যান্ড গুলো এখানে রাখা আছে। এই যে এই ভবনটা, এটা একটা কক্ষ। আর আগের যে জমিদারিরা যারা বসবাস করতেন এখানে, বা তাদের ফ্যামিলি, তারা সবাই এখানে এমন ভাবে এই ভবনটি তৈরি করা হয়েছে যেখানে সবকিছুই রাখা যেত, বা আলো বাতাস সবকিছুরই মানে ব্যবস্থা করা ছিল। আর আমরা নর্মালি যে বাড়িগুলো করে থাকি, বাসাগুলো করে থাকি, সেগুলো কিন্তু অনেক নিচু হয়। আর এই জমিদার বাড়িতে আমি আসার পর যেটা দেখলাম, যদিও মাটি দিয়ে অনেক অংশই মানে পুড়ে গেছে, তারপরে যেটা দেখলাম, দেখেন আমার মাথার উপরে দেখাই, অনেক উঁচু কিন্তু এই ভবনটি। মানে আগের দিনে ভবনগুলো এইভাবে তৈরি করা হতো যে অনেক উঁচু করে তৈরি করা হতো। এবং উপরের অংশে, আমি এর আগে নাটোরে যখন গেছিলাম তখন দেখছি যে ওই জমিদার বাড়িগুলো অনেক উঁচু করে করা, এবং উপরে চারপাশে জায়গা রাখা হয় যেটা হাওয়া বাতাস বা আলো আসার জন্য। অর্থাৎ আগে তো, আজ থেকে 200 বছর আগে তো কোনো বিদ্যুৎ ব্যবস্থা ছিল না। আর এই বিদ্যুৎ ব্যবস্থার ঘাটতি মেটানোর জন্যই এই ভবনগুলো এইরকম উঁচু করে নির্মাণ করা হতো। তো আজকে আমাদের যে সহযোগিতা করতেছে, মানে বিশেষভাবে যে সহযোগিতা করতেছে, সেটা হচ্ছে যে আমার ফ্রেন্ড অর্থাৎ ফুয়াদ ভাই। ভাই, এই জমিদারি বাড়ি সম্পর্কে একটু যদি বলতেন, আপনি যা জানেন সেটাই। এখানে প্রায় 250 বছর পূর্বে সৈয়দ খুররম আলী নামে এক ব্যক্তি, উনি এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন, এবং উনি জমিদারিও করেছেন দীর্ঘদিন। সময়ের মানে অতিক্রম হওয়ার সাথে সাথে আস্তে আস্তে জমিদারি বিলুপ্ত হয়ে যায়। তারপরে এই জমিদার বাড়ি আর সেভাবে সংরক্ষণ করা হয়নি, রক্ষণাবেক্ষণও করা হয়নি। আমরা তো এখানে সবকিছু দেখতে পাচ্ছি মানে অনেক ধ্বংসের পথ। হ্যাঁ, মানে এই যে ধ্বংসের পথে, এটা রক্ষণাবেক্ষণকারী বা এনাদের কোনো উত্তরাধিকারী এখানে আছে কিনা, বা এটা দেখাশোনা করার মধ্যে কেউ আছে কিনা? বর্তমানে যারা আছে তারা পাশে একটা বাসা আছে, বাসা করে তারা সেভাবে সেখানে থাকতেছে। আমরা যে বাসা দেখলাম, হ্যাঁ, আমরা ঢোকার সময় যে বাসাটা দেখেছিলাম। আর রক্ষণাবেক্ষণ আসলে দেখতেই পাচ্ছেন, এই সেভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না, যার কারণে প্রায় ধ্বংসের পথে একদম। আচ্ছা, এখানকার যে আমরা বিভিন্ন ধরনের যে অলৌকিক ঘটনাগুলো শুনে থাকি, এগুলো কতটুকু মানে সত্য, বা আপনারা কি জানেন? এগুলা লোক মুখে আমরাও শুনি, কিন্তু বাস্তবে কখনো আমাদের সাথে আসলে ঘটেনি, বা আমার সাথে কোনো কিছু ঘটেনি, কিন্তু অনেক ঘটনাই আমরা শুনি। এখানে অনেক সাপ বের হয়, তারপরে অনেকে অনেক কিছু দেখেছে। আচ্ছা, আমি যতটুকু জানি যে এখানে যে অসেন গাছ, যেটা একটু আগে কথা বললাম, ওই অসেন গাছ যে আছে সেটা নাকি 3 টুকরো করে কেটে ফেলা হয়েছিল। হ্যাঁ, এটা আমরাও শুনেছি, আমাদের বাপ দাদার মুখ থেকে আমরা সেই গল্প শুনেছি। এমনকি গাছের দাগও রয়েছে কাটা। আচ্ছা, আমরা যতটুকু জেনেছি, মানে ওই গাছ কেটে যারা বাসায় চলে গেছিল, এসে দেখে আবার গাছটা পুরোটাই দাঁড়িয়ে আছে, তারপরে তারা নাকি নাক মুখে রক্ততে মারা গেছে, এরকম শুনছি আর কি। এই বলি। আচ্ছা দর্শক, আমরা হয়তো যে সাপের কথা শুনলাম এখানে, বা অলৌকিক যে ঘটনাগুলো আছে, আমরা তো সচরাচর সেটা দেখাতে পারবো না, কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো সেই অচেন গাছ, যেটা 300 বছরের পুরনো। আর এখানে বাসিন্দারা শুধু ওটা দেখে আসতেছে, কেউ আজ পর্যন্ত তার নাম জানে না বা কিছুই জানে না। আমরা সেটা দেখব, এবং সেই গাছটা আশ্চর্যভাবে 3 টুকরো করে কেটে ফেলা হয়েছিল। কেটে ফেলার পরেও গাছ কাটার যে শ্রমিকগুলো ছিল, ওনারা বিশ্রাম নিতে যায়, এবং পুনরায় এসে দেখে যে গাছটি আবার স্থিরভাবে দাঁড়ায় গেছে। আর এটাই ছিল এখানকার বিশেষত্ব। এছাড়াও আমরা দেখবো এখানে আজকে, সেটা হচ্ছে যে এখানে সোনাই দিঘি নামে একটা দিঘি আছে, যেটার অলৌকিক কিছু ঘটনা আছে, সেটাও দেখবো। পাশাপাশি এর পূর্ব পাশে মনে হয়, আচ্ছা, পূর্ব পাশে একটা পুকুর আছে, যে পুকুরের পানি নাকি শীতকালে গরম করা যেত এবং গরমকালে ঠান্ডা করা যেত। আর এটি ছিল এই মুরই জমিদার বাড়ির হচ্ছে একটা বিশেষত্ব ব্যাপার। আচ্ছা, এই জমিদার বাড়ি সম্পর্কে তো শুনলাম,
হ্যাঁ এখন এই যে পুকুরের ইতিহাস যেটা বলছিলাম, যে এই পুকুরের পানি নাকি শীতকালে গরম এবং গরমকালে ঠান্ডা করা যেত, এই হ্যাঁ। বিষয়ে মানে কি জানেন একটু যদি বলতেন? হ্যাঁ আপনি বিষয়টা ঠিকই শুনেছেন, আমরাও শুনেছি, কিন্তু বর্তমানে আমরা দেখিনি। আচ্ছা আমরা যতটুকু বাপদাদার মুখ থেকে শুনেছি, জমিদারের মেয়ে এই পুকুরে গোসল করত এবং তখন কি জানি একটা ব্যবস্থা ছিল, আমরা যতটুকু শুনেছি এই পুকুরের পানি গরমের সময় ঠান্ডা করা যেত এবং ঠান্ডার সময় পুকুরের পানি গরম করার একটা ব্যবস্থা ছিল। আচ্ছা এইটুকু আমরা শুনেছি বাপদাদার মুখ থেকে। আর এই পুকুরের সাথে একটা ঘটনা আছে, আমার দাদার মুখ থেকে শুনেছি আমরা, দাদা এই পুকুরে গোসল করতে নেমেছিল। মানে আপনার দাদা? হ্যাঁ আমার নিজের দাদা এই পুকুরে গোসল করতে নেমেছিল, তারপরে এক ডুবকি মেরে মানে এক ডুব দিছে দাদা, তারপরে দাদাকে মানে এই পুকুরে একটা ডুব দিছে? এই পুকুরে হ্যাঁ গোসল করতে নেমে আমরা ডুব দেই না, সেভাবে আমার দাদা এই পুকুরে ডুব দিছে। আচ্ছা ডুব দেওয়ার পর দাদাকে মানে জিনেরা ওদের কাছের বাড়ি ঘর আছে একটা, সেই বাড়ি ঘরে নিয়ে গেছিল। মানে যে অলৌকিক যে ঘটনা, হ্যাঁ সেই ঘটনার মাধ্যমে এখান থেকে আপনার দাদাকে হচ্ছে যে জিনারা নিয়ে গেছে। হ্যাঁ নিয়ে গেছে তাদের রাজ্যতে, কাছের বাড়ি ঘর দাদা গল্প করতে নিয়ে যে দাদাকে মিষ্টি খেতে দিছিল। উনি আবার ফিরে আসছিলেন? হ্যাঁ উনি আবার ফিরে আসছিলেন, তারপরে দীর্ঘদিন পর। আচ্ছা এক মিনিট দর্শক, আপনাদেরকে একটা অলৌকিক ঘটনা জানতে পারলাম যেটা আমি এর আগে শুনি নাই বা এর আগে জানি না। সেটা হচ্ছে যে আমার এই ফ্রেন্ডের দাদা, ওনাকে নাকি জিনারা এখান থেকে নিয়ে গেছিল, যেটা অলৌকিক ভাবে, এবং তাদের রাজ্যে নিয়ে গেছিল, যে রাজ্যটা হয়তো আমরা এখন দেখাতে পারবো না বা বুঝাতেও আপনাদেরকে পারবো না, কিন্তু যিনি ওখানে গেছেন তিনি তো ভালো জানেন। তো যাই হোক, সেখানে নিয়ে যে ওনাকে আবার সেখানে হচ্ছে মিষ্টি খাইতে দিয়েছে আর কি। আচ্ছা তারপরে একটু যদি বলতে। হ্যাঁ দাদা বলছে আসে ওনাকে নিয়ে যে অনেক আপ্যায়ন করছে, দাদাকে মিষ্টি খাইতে দিছে। আর দাদা যদি মিষ্টি খাইতো তাহলে নাকি ওদের রাজ্য থেকে আর বের হয়ে আসতে পারতো না। হ্যাঁ দাদা বুদ্ধি করে মিষ্টি খায়নি, যার কারণে দাদার উপর ওরা আবার দাদাকে আবার এখানে রেখে গেছে, মানে পুনরায় আবার এখানে রেখে গেছে। হ্যাঁ 3 ঘন্টা জানেওয়ালা মানুষ ছিলেন বা দাদা একজন কবিরাজ ছিলেন, অনেক লোকজন আসতো তার কাছে, ঝাড়ফুঁক দিত দাদা, তাবিজ দিত। ধর্মীয় ব্যাখ্যা অনুসারে যেটা আমরা জানি যে অলৌকিক বিষয়গুলো অনেকে বিশ্বাস করে না, কিন্তু আমাদের বিশ্বাস করার বাইরে অনেক কিছু থাকে যেটা বিশ্বাস করার মতো না। গ্রামের বাসিন্দাদের কাছে কথিত আছে, ভয়াবহ খরায় অন্যান্য পুকুরের পানি শুকিয়ে গেলেও এই পুকুরের পানি শুকিয়েছে এমন দৃশ্য কেউ দেখেনি। তাছাড়াও এই পুকুরের পানি নাকি শীতে গরম এবং গরমে ঠান্ডা করা যেত। পূর্বপুরুষদের কাছেও শুনেছেন এমন কথা। আসলে এই জমিদার বাড়ির সব কিছুতেই এক আশ্চর্যের ছোঁয়া লেগে আছে। আর এই পুকুরের উপরেই একটি গাছ রয়েছে, যে গাছটিকে সবাই চেনেন অচেন গাছ হিসেবে, যার কথা একটু আগেই বলছিলাম। আসলে এই গাছটিকে কেউই চেনে না বলেই এর নামকরণ করা হয়েছে অচেন গাছ। চলুন এখন দেখব সেই অচেন গাছকে। এখন আপনারা যে গাছটিকে দেখতে পাচ্ছেন, এই গাছ গ্রামবাসী সহ আশেপাশের কেউই চেনেন না। তার আলোকেই গাছটির নামকরণ করা হয়েছে অচেন গাছ। শুনতে অবাক লাগলেও এটি বাস্তবতা, যে গাছটিকে কেটে 3 টুকরো করে মাটিতে ফেলে রাখার পরেও আবার উঠে দাঁড়িয়েছে এই অচেন গাছ। শুধু কি তাই, এখনো ঘটে নানা ঘটনা। এখনো গাছটির নিচে জিনদের নামাজ আদায়, অজগর সাপসহ গাছ থেকে আগুন বেরোতে দেখেন গ্রামের অনেক মানুষ। গ্রামের মানুষ ও আমাদের সহযোগী ফুয়াদ হোসেনের মুখেও শুনেছি অনেক কথা। তবে যাই হোক, এই গাছটির নিচের পরিবেশ ছিল বেশ সন্তোষজনক। আমি তো এখানে অনেক সময় ধরে বিশ্রাম নিচ্ছিলাম। অচেন গাছটির চারপাশ ঘিরে সমস্ত সৌন্দর্য দেখতে দেখতে চলুন জেনে নেওয়া যাক আসল ঘটনা। সত্যি কি এখানে অলৌকিক ঘটনাগুলো ঘটে থাকে, নাকি এগুলো শুধুই পূর্বপুরুষদের কাছ থেকে শোনা? আমাদের সহযোগীর মাধ্যমে গ্রামের আরও কিছু সহপাঠীদের এখানে নিয়ে আসলাম, তাদের মুখ থেকে বাস্তবটা জানবো। এলাকায় বসবাস করতেছি তো মানে এই গাছ সম্পর্কে অনেকে অনেক কিছু জানে, কিন্তু আমরা যতদূর জানি ছোটবেলা থেকে দাদা আব্বুদের মুখে শুনছি যে গাছ নাকি একবার কাটা হয়েছিল। তো কাটার পরে যিনারা কাটছিল তো তারা আবার এসে দেখে যে পরবর্তীতে গাছ আবার মানে জ্যান্ত হয়ে খাড়া হয়ে উঠছে। তো এত দূরে শুনছি, এটা আসলে বিশ্বাস করার মতো না
কিন্তু যেহেতু শোনা, আমাদের এখনো- শোনা কথা। হ্যাঁ, শোনা কথা, যেহেতু এখনো এটা গাছ আমরা দেখতেছি এবং গাছে কাটার দাগও আছে। হ্যাঁ, এটা বিশ্বাস করার মতোই, কারণ এখনো গাছটা জীবিত আছে, আমরা দেখতেছি কাটা দাগও আছে। তো এই আর কি। ব্যবহার করে অনেক দূর দূর থেকে লোকজন আসে, এই গাছের ছাল নিয়ে যায় এবং পাতা নিয়ে যায়, এবং কি তারা সফল হয়। বিভিন্ন রোগ রোগ ব্যাধি হলে তারা রোগ থেকে মুক্তিও পাইছে এমনও শুনি। তারপরে তারা এখানে এসে আবার পিকনিক করে, খোলা দেয়, এগুলো আচ্ছা আর কি। আচ্ছা ভাই, আমি যে শুনছি যে এই গাছ নাকি যখন কাটার কথা হয় হ্যাঁ। তখন অলৌকিক কিছু দেখা যায়, যখন এই গাছ কেটে ফেলার কথা হয় এরকম শুনছি। হ্যাঁ, এটা কতটুকু যুক্তিগত বা? এটা আমরাও শুনছি। আসলে আমাদের স্থানীয় যারা, আমরা খুব কমই এরকম ঘটনার সম্মুখীন হয়েছি, কিন্তু আমরা ম্যাক্সিমাম ঘটনাই আমাদের শোনা কথা। আচ্ছা আর এখনো এগুলা এই জায়গাতে অলৌকিক অনেক কিছুই ঘটে। রাতে অনেক কিছুই অনেকেই দেখে, বিড়াল, সাপ, মুগের বাচ্চা এগুলো বের হয়, অনেকেই দেখে আর কি। বুঝতে আমার পারছি। এক চাচা এখানে দেখছিল যে এখানে মানে সাদা জুব্বা পরা অনেকে মিলে একটা লাশ সামনে রেখে জানাজা করতেছে। একটু পর তিনি আবার বাসা থেকে সবাইকে ডেকে নিয়ে এসে দেখে এখানে কিছুই নাই। এরকম ঘটনাও ঘটছে এখানে। বন্ধুরা, যে জমিদার বাড়ির গল্প বা ইতিহাস জানাচ্ছিলাম আপনাদেরকে, সেই জমিদারের এটি ছিল অন্তিম সংস্কার। আপনারা স্ক্রিনে যে কবরস্থান দেখতে পাচ্ছেন, এটি ছিল এই জমিদার বাড়ির জমিদারের কবরস্থান। তিনি মারা যাওয়ার পর তার সমাধি স্থাপন করা হয় এখানেই। জমিদার বাড়ি থেকে একটু দক্ষিণ দিকে আসলেই আপনারা দেখতে পারবেন মুরইল গ্রামের বড় মসজিদ। আর মসজিদের ঠিক পূর্ব পাশে 20 থেকে 30 গজ সামনেই রাস্তার এই পাড়েই দেখতে পাবেন এই জমিদার বাড়ির জমিদারের কবর। তিনি কত বছর জমিদারি করেছেন এবং কত সালে তার মৃত্যু হয়েছে তার সঠিক তথ্য আমরা জানতে পারিনি। আমরা তো জানতামই না যে এটিই ছিল জমিদারের কবর। আমাদের আরেকজন সহযোগী অর্থাৎ আমার বন্ধু বিতুল ভাইয়ের কাছ থেকে জানতে পারি যে এটি নাকি এই জমিদার বাড়ির জমিদারের কবর। জমিদার বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকের পথে একটু এগিয়ে গেলেই দেখা মেলে জমিদারের হাতি বাঁধার শেকল। সেই শেকল চুরি করতে এসে নাকি নাকে মুখে রক্ত উঠে মারা যায় এক চোর। দেখি কাটা অংশটা দেখাও। তো এ হচ্ছে হাতি বাঁধার শেকল, যেটা জমিদার বাড়ির যে হাতি ছিল সেটা এখানে বেঁধে রাখা হচ্ছিল। এই সেই শেকল কথিত আছে। এখানে যে কাটা অংশটা দেখতে পাচ্ছেন আপনারা, একটু উপর দিকে করো দেখি। এই যে কাটা অংশটা, আমি যতটুকু জানি ততটুকু শুনতে পারছি যে এই শেকল নাকি চোরেরা চুরি করতে এসেছিল এবং চুরি করার সময় এই কাটার পরে সে নাকি নাকে মুখে রক্ত উঠে মারা যায়। যাই হোক, ঘটনাটি কতটুকু সত্য আমি তো আপনাদেরকে আগেই বলছি যে এটা কতটুকু সত্য বা বিশ্বাস করা না করা এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আর এটা হচ্ছে দ্বিতীয়টা। দুইটা হাতি ছিল জমিদারের, তো জমিদারের ছিল 2টা হাতি, এখানে বেঁধে রাখা। সেগুলো এখানে কিন্তু বেঁধে রাখা হচ্ছিল। বন্ধুরা, এই ছিল হাতি বাঁধার শেকল, যেখানে জমিদার তাদের হাতিগুলোকে বেঁধে রাখতো বিশ্রাম করার সময় বা বিশ্রামের জন্য। প্রয়োজন অনুসারে আবার এখান থেকে নিয়ে যাওয়া হতো তাদের কাজের জন্য। আবার যখন প্রয়োজন শেষ হয়ে যেত তখন এখানে নিয়ে এসে বেঁধে রাখা হতো। এখান থেকে বেরিয়ে পাড়ার মোড় ও পুকুর পাড়ের পাশে একটি দোকান। আমরা দোকানে বসেও বিভিন্ন মুরব্বী লোকদের কাছ থেকে শুনতেছিলাম এখানের বিশেষত্ব ঘটনাগুলো। প্রথমেই বলেছি দিনটি ছিল শুক্রবার, আর শুক্রবার যেহেতু জুমার নামাজ পড়তে হবে সেজন্যই আমরা জুমার নামাজ শেষ করে এখন রওনা হব সোনাদিঘির উদ্দেশ্যে। এখান থেকে বেশ দূরেই সোনাদিঘি, আর এই সোনাদিঘি ঘিরেও রয়েছে অনেক কথা। তো এখন আমরা বাঁশঝাড়ের পাশ দিয়ে আমার সহযোগী সহ গ্রামের যে সহযোগীরা ছিল সবাই মিলে এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে সোনাদিঘি দেখতে। অর্থাৎ এখানকার যে রাজার যে ইতিহাস
বা যে রাজার যে বিবি মানে স্ত্রী এখানে যে দিঘিটা খনন করছিল, সেই দিঘি এখন আমরা দেখতে যাচ্ছি একটা বাঁশঝাড়ের পাশ দিয়ে। এই সোনা দিঘি ঘিরেও অনেক কথা প্রচলিত আছে। এখানে নাকি সোনা রূপা ভেসে উঠতো, কোনো গরিব বা মিসকিন যারা আছেন তাদের বিয়েতে নাকি এখানে সোনা রূপা ভেসে উঠতো, বললেই নাকি এখান থেকে সোনা পাওয়া যেত, এরকম আমি শুনছি। তো কতটুকু সত্য বা কি সেটা এখন জানবো আমরা সোনা দিঘির পাড়ে গিয়ে। প্রায় 200 বছরের অধিক আগে সৈয়দ ইমাম বক্স চৌধুরীর স্ত্রী সোনা বিবি এই দিঘি খনন করায়, তাই এই দিঘির নামকরণ করা হয় তার নামেই। দিঘির নাকি বিশাল মন আছে, শুনলাম গ্রামের বাসিন্দাদের মুখে। এই দিঘি থেকেই নাকি সোনা দানা উঠত। লোক মুখে শোনা যায় কোনো গরিব পরিবারের মেয়ের বিয়েতে প্রয়োজন অনুসারে পুকুর পাড়ে এসে বললেই নাকি ভেসে উঠত সোনা দানা। প্রায় 250 বছর আগে স্থাপিত এই জমিদার বাড়ির বিশেষত্ব আশ্চর্যজনক ঘটনাগুলো জানাচ্ছিলাম আপনাদেরকে। আর এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে সেই সোনা দিঘির পাড়। ধর্মীয় ব্যাখ্যা অনুসারে এই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত তা বাদ বিচার ছেড়ে দিলাম আপনাদের কাছে। কমেন্টে নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি সেই জমিদার বাড়ির সোনা দিঘি ঘাট থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।